স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, দেখো আমরা আগের দিন আমরা অক্সিডেশন, রিডাকশন বা ইলেকট্রনিক কনসেপ্ট এবং তার রিলেটেড যা যা ছিল সবটা আমরা করে নিয়েছিলাম। অর্থাৎ অক্সিডেশন নাম্বার চেঞ্জ হওয়ার রেসপেক্টে কাকে অক্সিডেশন বলে, কাকে রিডাকশন বলে, এটা শিখেছিলাম যে অক্সিডেশন রিডাকশন সাইমেন্টেনিয়াসলি একসঙ্গে ঘটছে। তারপর আমরা শিখেছিলাম কিছু রুলস রেগুলেশন, যেখান থেকে আমরা অক্সিডেশন স্টেট বার করতে পারি, এবং কিছু কম্পাউন্ডের মধ্যে কিছু থাকা এলিমেন্টের আমরা কিন্তু অক্সিডেশন স্টেট বার করা শিখেছিলাম। আমি আজকে তোমাদেরকে করাবো হচ্ছে ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশনস বাই আয়ন ইলেকট্রন মেথড, এটা। দেন তোমাদেরকে চলে যাব হচ্ছে আমাদের রিডক্স টাইট্রেশন, ইলেকট্রোলিসিস, তারপরে যা যা রয়েছে ফ্যারাডেস ল অ্যান্ড দেন তার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আগে আমরা ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশনস বাই আয়ন ইলেকট্রন মেথড, রেডক্স টাইট্রেশন অ্যান্ড ইলেকট্রোলিসিসটা দেখি আমরা। ওকে, বুঝতে পারলে কি কি করাবো তাহলে আজকে আমরা? দেখো একবার, আমি তোমাদের টপিকসটা একটু লিখে দিচ্ছি এখানটা করে। ব্যালেন্সিং chemical equations by ion electron method, তা সত্ত্বেও আমরা এক কাজ করব, আমাদের সুবিধার্থে আমরা অক্সিডেশন নাম্বার মেথড দিয়েও শিখে নেব। তিন নম্বর করব রেডক্স টাইট্রেশন, 4 নম্বর ইলেকট্রোলিসিসে প্রাইমারি আইড্রিয়া দিয়ে শুরু। বুঝতে পারলে কতটা করতে চলেছি আমরা আজকে? সবাই বুঝতে পারলে কি স্যার কি আপনি মনে হয় বলো? স্যার আয়ন ইলেকট্রন মেথডটা আপনি মনে হয় করিয়েছিলেন ওই জেডএন আর সিইউ এর যে ব্যালেন্সিংটা করিয়েছিলেন ওটা তো আয়ন ইলেকট্রন মেথডে। মানে আমরা সম্ভবত খুব বেশি করিনি হয়তো। হ্যাঁ একটু কনসেপ্ট দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে আমি আর শুরু করবো আজকে আর কি। ঠিক আছে, হুম। দেখো আমাদের প্রথমে তোমার টপিকসটা হচ্ছে ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশনস বাই আয়ন ইলেকট্রন মেথড। আমরা অ্যাকচুয়ালি আয়ন ইলেকট্রন মেথডে দ্বারা ব্যালেন্সিং করব বলেই আগের দিন অক্সিডেশন স্টেট বার করাটা শিখে নিয়েছি। আমি তোমাদের একটা ধরো এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও তোমাকে একটা আয়ন ফর্মেই দেয়া আছে MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস থেকে ধরো তৈরি হচ্ছে Mn2 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস ওয়াটার, এবং তোমাকে ওরা হিন্টস দিচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশনটা হচ্ছে। আমার প্রশ্নটা বুঝতে পারলে তোমরা? কি দিচ্ছে না দিচ্ছে? বলছি প্রশ্নটা ক্লিয়ার হলো যে কি বলতে চাইছে না চাইছে এরা? তার মানে আমাদেরকে সকলে শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে?
শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। রেসপন্স কোথায়? স্যার শোনা যাচ্ছে। ওকে, বেশ। বলছিলাম যে তোমাকে কিন্তু আয়ন ইলেকট্রন মেথডে যখন ব্যালেন্স করব স্পেসিফিক মিডিয়াম উল্লেখ করছে, মানে তোমার কিন্তু সেই মিডিয়ামে আলাদা রুলস রয়েছে। আমি রুলসে যাচ্ছি না, রুলস কোটা আমি একটা ওই ছবি তুলে পাঠিয়ে দেবো গ্রুপে। আগে দেখো পুরো ব্যালেন্স করে, ব্যালেন্স করা জানতে পারা মানে রুলস কিন্তু শিখে যাওয়া। আচ্ছা, তুমি যদি কাপেল খোঁজো, দেখো তাকিয়ে একবার, তুমি বুঝতে পারছো যে এই এমএন থেকে এমএন একটা কাপেল, আর এই Fe2+ থেকে Fe3+ একটা কাপেল। তাহলে তোমার হাতের কাছে কাপেল বলতে Fe2+ থেকে কি হচ্ছে আমাদের Fe3+। কথা বুঝতে পারছো আমার? তাহলে স্যার তুমি বলো 2+ থেকে 3+ হয়েছে, মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তা আমি এখানে ই লিখলাম। আর যেহেতু ইলেকট্রন রিলিজ করার প্রসেসের নাম অক্সিডেশন, তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন। তাহলে এর পার্টনার নিশ্চয়ই হবে রিডাকশন হাফ রিয়াকশন। এর পার্টনার দেখো তো কি আছে, MnO4- থেকে আমাদের তৈরি হচ্ছে Mn2+। এবার লজিক্যালি বোঝার চেষ্টা করো একবার। দেখো এখানে Mn আমি আগের দিন ব্যালেন্স করার সময় শিখিয়েছিলাম যে আগে মাস ব্যালেন্স দেন চার্জ ব্যালেন্স। মাস ব্যালেন্স মানে নাম্বার অফ অ্যাটমস, দ্যাট ইজ নাম্বার অফ ইচ অ্যাটমস অফ বোথ সাইড অফ দ্য ইকুয়েশন ইকুয়াল করব, এটা বলেছিলাম তো। তাহলে যদি তাই বলে থাকি, দেখো এখানে একটা Mn আছে, এখানে একটাই Mn আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কিন্তু অক্সিজেন 4টে আছে। সেই জন্য যটা অক্সিজেন বেশি থাকবে তার ঠিক অপর সাইডে উল্টো দিকে ঠিক ততগুলো ওয়াটার মলিকুল লিখে দেবে। এটাই হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করার রুলস। তাহলে যটা ওয়াটার মলিকুলস লিখে দিলে তুমি একটু নজর দিয়ে তাকিয়ে দেখো যে এখানে দেখো 8টা এইচ লেখা হয়েছে এক্সট্রা, এখানে কিন্তু কোনো এইচ নেই। তাই যটা এইচ এক্সট্রা লেখা হয়েছে ওধারে ঠিক তার অপোজিট সাইডে ততগুলো H+ লিখে দেব। এটুকু সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এবার একবার চেক করে নাও, ম্যাঙ্গানিজ একটা আছে, ম্যাঙ্গানিজ একটা আছে, অক্সিজেন 4টে আছে, অক্সিজেন 4টে আছে, হাইড্রোজেন 8টা আছে, হাইড্রোজেন 8টা আছে। মাস ব্যালেন্স কমপ্লিট। এবার তোমাকে করতে হবে কি না, চার্জ ব্যালেন্স করতে হবে। দেখো তো এখানে মাইনাস কটা আছে, একটা, কিন্তু H+ আছে 8টা, মানে অ্যাকচুয়ালি টোটাল প্লাস কটা হবে, 8টা। 8টা প্লাস একটা মাইনাস, মানে মোট আমাদের হাতে থাকছে 7টা প্লাস থাকছে হাতে। আর এদিকে দেখো তো কটা প্লাস আছে, দুটো প্লাস। তাহলে যেদিকে বেশি প্লাস থাকবে সেই দিকে আমি ইলেকট্রন যোগ করব। প্রশ্ন হচ্ছে কটা ইলেকট্রন যোগ করব না যটা বেশি আছে। এদিকে 5টা ইলেকট্রন বেশি আছে, এদিকে 5ই লিখবো। বলো বুঝতে পারলে কিনা এবার? কেউ যদি চাও এইভাবেও ভাবতে পারো, এ দেখো একটা মাইনাস আর 5টা ই মানে 5টা মাইনাস, তাহলে মোট 6টা মাইনাস হলো, আর 8টা প্লাস আছে, তাহলে হিসাব করলে দুটো প্লাস হচ্ছে অ্যাকচুয়ালি। এদিকেও দেখো দুটো প্লাস, তার মানে ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার দেখো একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা আমাদের ইলেকট্রনগুলোকে কাটতে হবে। তাহলে দিস ইকুয়েশন শুড বি মাল্টিপ্লাইড বাই 5 বললে কি করে বুঝলেন স্যার? না দেখো এখানে 5টা ইলেকট্রন আছে, তাই দিস ইকুয়েশন শুড বি মাল্টিপ্লাইড বাই 1। এটুকু ক্লিয়ার হয়েছে সকলের? তাহলে ওপরের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, 5Fe2+ থেকে 5Fe3+ প্লাস 5টা ইলেকট্রন। আর নিচের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, যেহেতু 1 দিয়ে মাল্টিপ্লাই করছি তার মানে যা ছিল সেটাই দাঁড়িয়ে যাবে। যদি তুমি ইকুয়েশনটাকে জাস্ট যোগ করে দাও,
তুমি স্পষ্ট বুঝতে পারবে এখান থেকে যে এইদিকে ইলেকট্রন কেটে যাবে, তাহলে কি থাকছে দেখো, এদিকে 5Fe2+, শুধুমাত্র MnO4- প্লাস 8H+, সেখান থেকে তৈরি হচ্ছে 5Fe3+ প্লাস Mn2+ প্লাস 4 মোল অফ ওয়াটার। বলো ক্লিয়ার হলো কি না? কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার। বাকিরা কি আছো? না স্যার। মানে আছো মানে তোমরা শুনতে পাচ্ছো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কে বুঝতে পারছো না এখনো? সৈকত বুঝতে পারছো? হ্যাঁ স্যার পাচ্ছি। রেসপন্স করবে। সায়ন্তী, হ্যাঁ স্যার। স্নেহা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সায়ন্তিকা? হ্যাঁ স্যার। ওকে বেশ, এটা ব্যালেন্স তাহলে হয়ে গেল। এবার ধরো আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি, এই জিনিসটা কোশ্চেনটা হচ্ছে, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, যে না পারলে আমি করে দিচ্ছি। ব্যালেন্স দ্য ফলোইং chemical equation by দেওয়া আছে এখানটা করে Cr2O72- প্লাস এটা করো তোমরা সলভ, দেখি কে করতে পারো। সবার চেষ্টা করো। হচ্ছে সকলের? হ্যাঁ স্যার করছি। বেশ, করো।
স্যার CR2 দুটো আছে, ওই ব্যালেন্সটা কি হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে, ওইখানেই ব্যালেন্স করতে হবে? হ্যাঁ হ্যাঁ করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে স্যার। চার্জের ব্যালেন্সটা আরেকবার বলুন। চার্জের ব্যালেন্সটা বললাম যে তুমি নাম্বার অফ ইলেকট্রনসটা কাউন্ট করবে লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে টোটাল তোমার যা রিমেনিং চার্জ থাকবে প্লাস বা মাইনাস। যদি দেখো যে রিমেনিং চার্জ ধরো লেফট হ্যান্ড সাইডে 7 প্লাস হচ্ছে আর রাইট হ্যান্ড সাইডে 2 প্লাস হচ্ছে, দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইডে 5টা প্লাস বেশি আছে, তাহলে তুমি সেই সাইডে 5টা ইলেকট্রন যোগ করে দাও, কারণ ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ। তাহলে 7টা থেকে 5টা বিয়োগ করে দিলে অ্যাকচুয়ালি দুটো পজিটিভ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? স্যার ওকে ওকে। হয়ে গেলে বলবে, আমি করতে লাগবো। CR2 এর ব্যালেন্সটা করতে পারছি না। ওকে বেশ, দেখো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, শোনো। সকলে তাকাও একবার। তুমি যদি তাকিয়ে দেখো বুঝতে পারবে যে এরকম H প্লাস আছে। H প্লাস মিন করছে রিয়াকশনটা অ্যাসিড মিডিয়ামে অকার করছে। এখান থেকে তুমি ক্লু পেয়ে গেলে, হ্যাঁ কি না বলো? শিওর? দেখো Fe2+ থেকে Fe3+ একটা কাপল, আর এই যে Cr2O7 2- থেকে Cr3+ একটা কাপল। এবার আমরা একটু সহজ দিয়ে শুরু করি। সহজ মিনস যেহেতু আমরা Fe2+ আর Fe3+ কে চিনি, এটা থেকে বুঝতে পারছি একটা ইলেকট্রন রিলিজ করেছে, মানে প্রসেসটা হচ্ছে অক্সিডেশন, এবং এটা একটা অক্সিডেশন হাফ রিয়াকশন। তাহলে এর পার্টনার কে হবে? রিডাকশন হাফ রিয়াকশন। সেখানে কি আছে? Cr2O7 2- থেকে Cr3+। এবার বুঝবে ভালো করে, আমার টার্গেট হচ্ছে আগে মাস ব্যালেন্স। ক্রোমিয়াম কটা আছে? দুটো, কিন্তু এখানে ক্রোমিয়াম একটা, তাই আমি সামনে 2 দেবো। কোনো সময় কোনো স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট পাতি বাংলায় সহগ কখনোই নিচে বসে না, সামনে বসে। ওকে, তাহলে ক্রোমিয়াম ব্যালেন্স হলো। এখানে দেখো অক্সিজেন আছে 7টা, যেহেতু অ্যাসিড মিডিয়ামে রিয়াকশনটা ঘটছে তাই যটা অক্সিজেন আছে তার উল্টো দিকে আমি ঠিক ততগুলো জল করে দেবো, আর যটা জল করব ঠিক তার ডাবল সংখ্যক আমাকে H+ এদিকে অ্যাড করতে হবে, কারণ H+ এদিকে নেই। এবার তোমরা লক্ষ্য করে দেখো যে মাস ব্যালেন্স কমপ্লিট। সবাই একমত? হ্যাঁ স্যার। তাহলে এবার ইলেকট্রন কাউন্টটা আবার সবাই দেখে নাও। এখানে টোটাল নেগেটিভ আছে কটা? দুটো। টোটাল পজিটিভ কটা আছে? 14টা। তাহলে অ্যাকচুয়ালি আলটিমেটলি 12টা পজিটিভ থাকলো। এদিকে আছে 3 2 6টা পজিটিভ, তাহলে এদিকে 6টা বেশি আছে লেফট হ্যান্ড সাইডে, তাই আমি 6টা ইলেকট্রন যোগ করলাম, কারণ ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ। তাহলে 6টা পজিটিভের সঙ্গে 6টা নেগেটিভ যোগ করলে আলটিমেটলি 6টা পজিটিভই পড়ে থাকে। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি এবার এটাকে মুছে দিচ্ছি। বেশ, এটুকু হয়ে গেল। এবার তোমার কাজ হচ্ছে ব্যালেন্স করা। তুমি বুঝতেই পারছো, তাহলে স্যার এই ইকুয়েশনকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এখানে কটা আছে? এখানে 6 ইলেকট্রন রয়ে গেছে, আর এই ইকুয়েশনকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে বলো তো? তাহলে ওপরের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 6 Fe2+ থেকে 6 Fe3+
প্লাস 6 ইলেকট্রন, আর 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6C, এখান থেকে 2Cr3 প্লাস প্লাস 7H2O। তাহলে তুমি কি করবে, এখান থেকে এই 6C কেটে দেবে, তাহলে থাকলো পড়ে কি না 6Fe2 প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস, সেকেন্ড থেকে 6Fe3 প্লাস প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2O। বলো ব্যালেন্সটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত বুঝতে? না স্যার। বেশ, তাহলে আমি আয়ন ইলেকট্রনে আমি আর করছি না, আমি তোমাকে এবার কয়েকটা বাড়িতে কাজ দিয়ে দেবো যেগুলো তোমরা সলভ করবে সকলে। বেশ, দেখো সকলে লিখে নাও হোমওয়ার্ক বলো। ধরো তোমাকে আমি দিলাম KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4, এখান থেকে তৈরি হচ্ছে আমাদের কি না K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস জল। এটা কিন্তু একদম পুরো ফুল ব্যালেন্সড ইকুয়েশন বানাতে হবে, মানে আমি আয়নিক ফর্মে দিইনি, তোমাকে এখান থেকে আয়নিক ফর্মে কিন্তু তৈরি করে নিতে হবে। এটাকে তো ভাঙতে হবে। এটা ভাঙতে হবে। আমি আগে হোমওয়ার্ক গুলো দিয়ে দিই, দিয়ে আমি একটা করে শিখিয়ে দেবো একবার, ঠিক আছে? এরপরে তোমাকে দিচ্ছি MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস, এটার নাম কিন্তু অক্সালেট আয়ন। প্লাস H প্লাসের সঙ্গে রিঅ্যাক্ট করলে তৈরি হচ্ছে আমাদের Mn2 প্লাস প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। থার্ড ধরো তোমাকে দিচ্ছি আমি, ওটা কি লিখেছেন, অক্সি ভ্যালেন্ট না কি লিখেছেন? অক্সালেট আয়ন, অক্সালেট, অক্সালিক অ্যাসিড থেকে এসছে অক্সালেট আয়ন, Cr2O7 2 মাইনাস প্লাস I মাইনাস চার নাম্বার হচ্ছে SN2 প্লাস প্লাস Fe3 প্লাস থেকে SN4 প্লাস প্লাস Fe2 প্লাস। 5 নাম্বার সবার লেখা হয়েছে? বলে এটুকু কোনো সমস্যা আছে? আমি যা যা দিলাম সবার লেখা হয়েছে, লেখা বোঝা যাচ্ছে? এগুলো বাড়িতে করবে, যদি না করতে পারো সলভ, তখন আমি নেক্সট দিন করে দেবো অবশ্যই। আগে তোমরা নিজেরা চেষ্টা করবে।
স্যার লেখা হয়ে গেছে। সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, বেশ। এবার আমরা কি করবো বলেছিলাম বলো তো একবার দেখো। এরপর আমাদের রয়েছে দেখো রেডক্স টাইট্রেশন, আর তারপর ইলেকট্রোলিসিস রয়েছে। আগে আমরা একটা বুঝি এই রেডক্স মানে তো আগেই বুঝে নিলে গোটা চ্যাপ্টারটাতে। এবার টাইট্রেশন করব। তোমরা কেউ টাইট্রেশন কথার অর্থ বলতে পারবে? কেউ বলতে পারবে কিছু? বেশ, আমি বলে দিচ্ছি শোনো একবার। তুমি দেখবে টাইট্রেশন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে তুমি একটা নোন কোনো স্ট্রেংথ এবং নোন কোনো ভলিউমওয়ালা সাবস্টেন্সের সঙ্গে যখন একটা আননোন কিছু একটা মেশাবে, তার ভলিউম তুমি হয়তো জেনে যাবে কিন্তু স্ট্রেংথ জানো না, তার ফলে সেটা একটা কালার চেঞ্জের মাধ্যমে তোমার রেডক্স রিয়াকশনটার এন্ড পয়েন্টটা নির্দেশ করে। এই যে টোটাল প্রসিডিওরটাকে বলা হচ্ছে রেডক্স টাইট্রেশন। একটু শুদ্ধ যদি তোমাকে ঠিকঠাক করে বলে দেওয়া হয়, তার মানে বলতে হবে যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট যদি ইন্ডিকেটর নেওয়া হয় এবং তার প্রেজেন্সে কোনো একটা নোন স্ট্রেংথের অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে একটা আননোন স্ট্রেংথের রিডিউসিং এজেন্টের, বা উল্টোটা নোন স্ট্রেংথের রিডিউসিং এজেন্টের সঙ্গে আননোন স্ট্রেংথের অক্সিডাইজিং এজেন্টের যে মাত্রা অর্থাৎ স্ট্রেংথ নির্ণয়ের যে প্রসেস, তাকেই বলা হচ্ছে রেডক্স টাইট্রেশন। বলো, বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? না সেটা বুঝতে পারলাম না। আমি তোমাকে বলছি, তোমরা সেই ল্যাবে টেস্ট করেছো কোনোদিন? দেখবে যে একটা ওই দেখবে বিকার নেওয়া হয় না একটা, কারো মনে পড়ছে? হ্যাঁ স্যার, বিকারে ওই সলিউশনের মধ্যে অ্যাসিড মেশানো হতো। একটা নেওয়া হতো, যে আমরা একটা সেই এখান দিয়ে বুরেট অ্যাড করতাম, বুরেট অ্যাড করছি আমরা, এখান দিয়ে নবটাকে কন্ট্রোল করতাম আমরা। তার আগে এখানে মেজারিং ওই আমাদের পিপেট আউট করে আমরা 25 ml, ধরো এর মধ্যে আমি 25 ml, আমি ধরো n/10 স্ট্রেংথের আমি ধরো কি নিয়ে নিয়েছি, HCl নিয়ে নিয়েছি, আর আমি এখান থেকে তোমার গিয়ে দিচ্ছি হয়তো NaOH দিচ্ছি। একটু কতটা লাগবে তুমি নিশ্চয়ই টাইট্রেশনটা যখন এন্ড পয়েন্টে পৌঁছাবে তুমি ভলিউমটা নিশ্চয়ই মেজার, ওই যে বুরেট থেকে তুমি মেজার করে নিতে পারবে। তুমি এর ভলিউমটা কিন্তু মেজার করতে পারবে, কিন্তু এর স্ট্রেংথ কিন্তু মেজার করতে পারবে না। তখন ওটা ফর্মুলা দিয়ে একটা আমরা V1S1 সমান V2S2 এই ফর্মুলা দিয়ে, বা কোনো কোনো বইয়ে V1N1ও লেখা থাকে সমান V2N2, এই ফর্মুলা দিয়ে আমরা তার স্ট্রেংথটা জানতে পারি। মানে একটা সহজ কথায় দেখো একবার, তুমি দুটো, এই একটা ধরো সলিউশন নিয়েছো আর একটা সলিউশন নিয়েছো, এই সলিউশনের ভলিউম জানা, স্ট্রেংথ জানা, এই সলিউশনের ভলিউম জানতে পেরেছো, স্ট্রেংথ জানতে পারোনি, আর এই দুটো সলিউশন যখন তোমার গিয়ে রিয়াকশনটা কমপ্লিট হবে তুমি তো চোখে দেখে বুঝতে পারবে না, তখন তোমাকে একটা কি ইউজ করতে হবে বলো তো? এদের মধ্যে একটা ইন্ডিকেটর ইউজ করতে হবে। ইন্ডিকেটর ইউজ করলে কালার চেঞ্জ করে সে এন্ড পয়েন্টকে বলে দেবে। তাহলে তুমি এই যে ফর্মুলা লাগিয়ে দাও, দেখো তোমার এই যে আননোন এস তুমি জেনে যাবে। এবার বুঝতে পারলে? যে প্রশ্ন করলে সে বুঝতে পেরেছে এবার? হ্যাঁ স্যার। তার মানে আমি বলতে চাইছি যে রেডক্স টাইট্রেশনে অ্যাকচুয়ালি তুমি একটা নোন স্ট্রেংথ, নোন ভলিউমকে তুমি টাইট্রেট করবে উইথ অ্যান আননোন স্ট্রেংথ দিয়ে। তুমি ঠিক এন্ড পয়েন্টে তার ভলিউমটা পেয়ে যাবে, কিন্তু স্ট্রেংথ তারপরে তোমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে।
ওই যে ফর্মুলা দিলাম V1S1 সমান V2S2 এই ফর্মুলা দিয়ে। এবার বলো পুরোটা ক্লিয়ার হলো কিনা। আর তুমি বলে স্যার তাহলে কি করে কালার চেঞ্জটা ইন্ডিকেট করবে? কালার চেঞ্জটা ইন্ডিকেট করার জন্য আমাদের একটা কি নিতে হবে, তাহলে ইন্ডিকেটর নিতে হবে। সব ইন্ডিকেটর কিন্তু সব রিয়াকশনের জন্য অ্যাপ্লিকেবল নয়। আমাদেরকে কি করতে হবে না, পারফেক্টলি জানতে হবে যে কাদের মধ্যে টাইট্রেশন করছি এবং তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমাকে একটা ইন্ডিকেটর ইউজ করতে হবে। বলো বুঝতে পারলে কিনা? তাহলে আমি যদি তোমাকে একটু ছোট্ট করে একবার ব্যাপারটাকে একটু লিখে দিই তাহলে দাঁড়িয়ে যাবে ব্যাপারটা যে তুমি বলতে পারবে redox titration is a type of titration used to determine the concentration of an unknown substance। ব্যাস, বুঝতে পারলে লজিকটা? তার মানে কারো সমস্যা আছে এটা বুঝতে, রেডক্স টাইট্রেশনের গল্পটা? কোনো রেসপন্স পাচ্ছি না। বুঝতে পেরেছি। এবার তোমাদের কি কারো এক্সাম্পল মনে আছে? দেখো তুমি এটা বুঝতে পারলে, তোমরা তুমি এখান থেকে কনক্লুশন কি টানতে পারো বলো তো? যে তুমি কনক্লুশন টানতে পারো যে আমাদের রেডক্স টাইট্রেশন একটা রেডক্স রিয়াকশন, কিন্তু যেখানে যে রেডক্স রিয়াকশনে একটা সাইমালটানিয়াস রিয়াকশন, মানে একসঙ্গে অক্সিডেশন এবং রিডাকশন দুটোই ঘটছে। সাইমালটানিয়াস রিয়াকশন মানে কি বললাম আমি? অক্সিডেশন অ্যান্ড রিডাকশন occurs at the same time। এবার তুমি জানো নিশ্চয়, যদি কোনো একটা জিনিস ধরো অক্সিডাইজড ফর্মে আছে, সে যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে সে অবশ্যই রিডিউসড ফর্মে চলে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার যেটা আমাদের লাগবে এই রেডক্স, সবটা তো প্রসেসটা বুঝলাম কি করে হয় না করে সব বুঝলাম, কিন্তু আমাদের যেটা মেইনলি পরীক্ষায় প্রশ্ন আসার চান্স এখান থেকে, সেটা হচ্ছে কি রেডক্স ইন্ডিকেটরস। যেটাকে আমরা বাংলায় কি বলি বলতো? নির্দেশক বলি। ঠিক আছে? অর্থাৎ যে নির্দেশক বা সূচকও বলি, যে সমস্ত অর্গানিক সাবস্টেন্সগুলো একটা অক্সিডেশন রিডাকশন টাইট্রেশনের বা খুব সহজ লজিকে রেডক্স টাইট্রেশনের কালার চেঞ্জের মাধ্যমে একটা টাইট্রেশনের এন্ড পয়েন্ট সূচিত করে, তাকেই বলছি আমরা রেডক্স ইন্ডিকেটর। কথা বুঝতে পারলে আমার? ক্লিয়ার হয়েছে? তাহলে রেডক্স ইন্ডিকেটর indicates the end point of a redox reaction, that is redox
টাইট্রেশন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে বাবা? এক্সাম্পলগুলো খেয়াল রাখবে। ধরো ডাইফিনাইল অ্যামিন, তারপরে ধরো মিথিলিন ব্লু, তারপরে ধরো বিডিএস মানে বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট এক্সেট্রা, এগুলো সব কিন্তু রেডক্স ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়। এবার তোমরা যদি এবার ধরো কোনো টাইট্রেশন তোমরা দেখবে যে ক্লাস 11-12 সায়েন্সে তারা জানতে পারবে যে KMnO4 এই ভদ্রলোক পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, KMnO4 একজন সেলফ ইন্ডিকেটর, অর্থাৎ এ যখন টাইট্রেশনে পার্টিসিপেট করে এ কারো সাহায্য নেয় না, এ নিজেই কিন্তু কালার চেঞ্জের মাধ্যমে কোন একটা রেডক্স টাইট্রেশনের এন্ড পয়েন্টকে ইন্ডিকেট করে। তাই KMnO4 একটা সেলফ ইন্ডিকেটরের নাম বললে আমরা লিখব KMnO4। ওকে, এবার আমরা দেখব টাইপস অফ redox titration. redox titration actually basically তিনটে টাইপের। প্রথম হচ্ছে আমাদের পার ম্যাঙ্গানোমেট্রি, পার ম্যাঙ্গানো, সেকেন্ড হচ্ছে আমাদের ডাইক্রোমেট্রি, ডাইক্রোমাটোমেট্রি, থার্ড হচ্ছে আমাদের আয়োডোমেট্রি এবং আয়োডিমেট্রি, দুটো জিনিস একসঙ্গে, আয়োডিমেট্রি অ্যান্ড আয়োডোমেট্রি। সবাই বুঝতে পারলে টাইপস গুলো? তার মানে ক্লিয়ার হয়েছে? স্যার মানেগুলো বুঝতে পারলাম না, এগুলো আমি পড়ে দিচ্ছি একটা একটা করে। মানে তিনটে টাইপসটা বুঝতে পারলে একটা ক্লু পাচ্ছ। দেখো যদি একটু ভালো করে নজর দাও, তুমি দেখো পার ম্যাঙ্গানেটোমেট্রি, তাহলে পার ম্যাঙ্গানেট বলে একটা আয়ন তুমি আইডিয়া লাগাতে পারছো। ডাইক্রোমাটোমেট্রি মানে ডাইক্রোমেটকে ভাবতে পারছো। আর আয়োডি আর আয়োডো এর মধ্যে কিছুটা রহস্য আছে, কিন্তু আয়োডিন রিলেটেড এটা আমরা বুঝতে পেরে গেছি। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আমি তোমাকে এবার যেটুকু লাগবে আমাদের এক্সাম পারপাসে আমি তোমাকে সেটুকু বলার চেষ্টা করি। প্রথম আমাদের কি ছিল বলো তো? পার ম্যাঙ্গানোমেট্রি। এই পার ম্যাঙ্গানোমেট্রি যে রেডক্স টাইট্রেশনটা আছে তার প্রিন্সিপাল সলিউশন হচ্ছে KMnO4 সলিউশন। দেখো পার ম্যাঙ্গানেট তুমি পেয়ে গেলে, বুঝতে পেরে গেলে, তাই তো? তার মানে পার ম্যাঙ্গানোমেট্রি একটা প্রসেস বা মেথড যেখানে known strength of KMnO4 সলিউশনকে কাজে লাগাচ্ছ দিয়ে একটা রিডিউসিং এজেন্টের আমরা স্ট্রেংথ অ্যান্ড অ্যামাউন্ট
আমরা বার করতে পারি তাকেই বলছে পারম্যাঙ্গানোমেট্রি। বলো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তার মানে তুমি যে সমস্ত টাইট্রেশনগুলো পারম্যাঙ্গানেটকে অ্যাজ এ প্রিন্সিপাল সলিউশন ইউজ করবে এবং পারম্যাঙ্গানেট সলিউশনের নোন স্ট্রেংথ নিয়ে একটা রিডিউসিং এজেন্টের স্ট্রেংথ এবং অ্যামাউন্ট আমি ক্যালকুলেট করতে পারবো, সেই প্রসেসকেই বলা হচ্ছে পারম্যাঙ্গানোমেট্রি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি যেটুকু পরীক্ষায় এমসিকিউ আসার মতো সেটুকু বলে দেওয়া হয়েছে, এখান থেকে আই থিঙ্ক নিউমেরিক্যালস আসে না। ওকে, সেই জন্য বেশি ভেতরে গিয়ে লাভ নেই, যেখান থেকে তোমাদের ফালতু সময় এবং বুদ্ধির অপচয় হবে। তারপর দেখো ডাইক্রোমাটোমেট্রি। তুমি নাম থেকে কি বুঝতে পারছো বলো তো একবার? এখানে ডাইক্রোমেট থাকবে, তাই তো? তাহলে এর ক্ষেত্রেও কিন্তু প্রিন্সিপাল সলিউশন কি না K2Cr2O7 সলিউশন। ওকে, এখানেও আগের বারের মতোই আমি আর লিখে দিচ্ছি না, যে এখানে ক্ষেত্রেও সেম, যে একটা প্রসেস, যে প্রসেসে এখানে এবার K2Cr2O7 সলিউশন একটা নোন স্ট্রেংথের নেব এবং তার দ্বারা একটা আননোন স্ট্রেংথের একটা রিডিউসিং এজেন্টের আমি কি করতে পারি না তার স্ট্রেংথ এবং অ্যামাউন্ট ক্যালকুলেট করতে পারি, সেই প্রসেসের নাম ডাইক্রোমাটোমেট্রি। এবং ডাইক্রোমাটোমেট্রি যেটা আমি নিলাম, সেই ডাইক্রোমাটোমেট্রিতে যে ইন্ডিকেটরটা ইউজ করা হয় তার নাম হচ্ছে সোডিয়াম और बेरियम डाइफिनाइल অ্যামিন সালফোনেট और শুধুমাত্র ডাইফিনাইল অ্যামিন। বলে স্যার আগেরটা তো আপনি লিখলেন না। বলছি এর ক্ষেত্রে যেটা ইন্ডিকেটর হিসাবে কাজ করে সেটা হচ্ছে নিজে স্বয়ং, অর্থাৎ KMnO4। আর KMnO4 একটু আগে আমি বললাম এটা নিজেই সেলফ ইন্ডিকেটর, নিজেই কালার চেঞ্জের মাধ্যমে ইন্ডিকেট করে দেয় টাইট্রেশনের এন্ড পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, এটাই আগেই বলেছিলেন আপনি। হ্যাঁ, ওটাই আমি আরেকবার লিখে দিলাম। এবার আরেকটা দেখো, আমাদের ছিল একটা যে আয়োডো আর আয়োডি দুটো একই রকম টাইপসা লাগছে আমাদের। একটা কি বললাম বলো তো? প্রথমে হচ্ছে আমার ধরো আয়োডিমেট্রি বলি আমি, তারপর আমি আয়োডোতে যাব। আয়োডিমেট্রি মানে হচ্ছে এর প্রিন্সিপাল সলিউশন হচ্ছে আয়োডিনের যে দ্রবণ হয় অর্থাৎ আয়োডিন সলিউশন, আর এর ক্ষেত্রে জারক দ্রব্য দ্যাট ইজ অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে আয়োডিন সলিউশন। এটা নিজেই কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে এটা কেমন ধরনের ডেফিনেশন কেমন হবে বলো তো? যে একটা প্রসেস, যে প্রসেসে নোন স্ট্রেংথের আয়োডিন সলিউশন দ্বারা টাইট্রেশন করে কোন একটা আননোন স্ট্রেংথের রিডিউসিং এজেন্টের স্ট্রেংথ এবং অ্যামাউন্ট জানতে পারি, তাকেই বলছি আমি আয়োডিমেট্রি টাইট্রেশন। বুঝতে পারলে ব্যাপারটা? স্যার আরেকবার বলবেন? আমি বললাম যে দেখো আয়োডিনটাকে তুমি অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট নিয়েছো, তার নোন স্ট্রেংথ নেবে, এর নোন স্ট্রেংথ নেবে, দিয়ে নোন স্ট্রেংথের অক্সিডাইজিং এজেন্ট দ্বারা একটা আননোন স্ট্রেংথের রিডিউসিং এজেন্টকে টাইট্রেশন করার মাধ্যমে তুমি ওই আননোন স্ট্রেংথের রিডিউসিং এজেন্টের স্ট্রেংথ এবং অ্যামাউন্ট জানতে পারলে যে প্রসেসের দ্বারা, তাকেই বলা হচ্ছে আমাদের আয়োডিমেট্রি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি স্যার। মানে ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে কেমন হয় না, I2টা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2I- কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? আর এখানে
দেখো তুমি বলবে তাহলে আমি যেটা করে নিলাম সেটার দ্বারা আর আয়োডোর ক্ষেত্রে পার্থক্য কি, এটা একবার কম্পেয়ার করে দেখিয়ে দিই, তাহলে আমরা ভালো বোঝা যাবে। তাহলে একটা আয়োডি হলো, এবার আয়োডোমেট্রি, এই টার্মটা হচ্ছে আয়োডো। তাহলে একটা জিনিস দেখো একবার তোমরা, যে আয়োডো মানে হচ্ছে কোনো একটা রেডক্স রিয়াকশন, তার দ্বারা যে আয়োডিনটা উৎপন্ন হয় তাকে কোনো অ্যাপ্রোপ্রিয়েট রিডিউসিং এজেন্ট দ্বারা টাইট্রেশন করলে যে একটা পরিমাণগত অ্যানালিসিস ঘটছে তাকে আয়োডিমেট্রি বলা হয়। মানে বলতে চাইছি এই পদ্ধতিতে সরাসরি ডিরেক্টলি I2 ইজ নট ইউজড। কোন ক্ষেত্রে? আয়োডোমেট্রিতে। আয়োডিতে কিন্তু দেখো তো ডাইরেক্ট আয়োডিন পার্টিসিপেট করলো, আয়োডিন সলিউশনকে নিয়ে আমরা কাজ করলাম, এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আয়োডিনকে ইউজ করা যায় না। ধরো কেআই নিলাম, কেআই থেকেই তো I2 উৎপন্ন হবে, সেই I2 নিয়ে আমি টাইট্রেশনটা করব। কথা বুঝতে পারলে? তাহলে এর পার্থক্যটা বুঝতে পারলে? মানে তাহলে এখানে আয়োডিতে ডিরেক্টলি আয়োডিন নিয়ে কাজ করলে আর আয়োডোতে ডিরেক্টলি আয়োডিন ইউজ করা যায় না। ধরো তুমি কেআই সলিউশন নিলে, কেআই সলিউশন থেকে আমরা কি পাবো? একটা টাইম পরে আমরা I2 পাবো, যে সেই I2 কে নিয়ে আমরা কিন্তু কাজকর্ম করতে পারবো। কথা বোঝা গেছে? এটুকুই পার্থক্য, এর বাইরে কিছু নেই এদের মধ্যে জিনিসপত্র। বেশ, আমাদের রেডক্স টাইট্রেশনে যা যা ছিল আমাদের মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। এবার আমরা যাব দেখো একবার ইলেকট্রোলিসিস রয়েছে, ঠিক আছে? আর এই দিকটাই আমাদের ছিল প্রাইমারি ড্রাই সেল। ঠিক আছে, একবার দেখি আমরা ইলেকট্রোলিসিসটা। তোমরা তড়িৎ বিশ্লেষণ টার্মটা অনেক আগে থেকেই পরিচিত, মনে আছে তোমাদের? ছোটবেলায় 10-এ প্রথমবার পড়েছিলে ইউজিং ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট ইউজিং প্লাটিনাম অ্যান্ড কপার ইলেকট্রোড দিয়েছে। ওকে, দেখো তোমাদের টপিকসটা হচ্ছে ইলেকট্রোলিসিস। তুমি নাম থেকে কি অ্যানালিসিস করতে পারছো যে এই দুটো পার্ট, একটা ইলেকট্রো, একটা হচ্ছে লিসিস, অর্থাৎ বাংলায় বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। কোনো একটা সলভেন্টের দ্রাব্য, অর্থাৎ ধরো জলে দ্রাব্য কোনো আয়নীয় যৌগ বা কোনো একটা মল্টেন স্টেট মানে গলিত অবস্থায় কোনো একটা আয়নিক কম্পাউন্ড যদি অ্যাপ্রোপ্রিয়েট ইলেকট্রোড এর সাহায্যে ইলেকট্রিসিটি পাঠানো যায়, তাহলে ওই কম্পাউন্ডের যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে তারা কি হয় না, ডিসোসিয়েট করে যায়। এই প্রসেসকেই বলা হচ্ছে ইলেকট্রোলিসিস। বুঝতে পারলে কথাটা আমার? কোনো সমস্যা আছে বুঝতে এইটুকু? দেখো বুঝতে পেরেছি। আমি বোঝাচ্ছি, একটা ছবি একটু চেষ্টা করো বুঝে নেওয়ার জন্য, আমি যতটা পেরে উঠছি। খুব বাজে ছবি আঁকি আমি। ধরো একটা এখানে বিকার ছিল, ঠিক আছে? তুমি এখানে একটা আমাদের কি আছে বলতো, ইলেকট্রোড আছে, আর এখানে আর একটা ইলেকট্রোড আছে। দিয়ে তুমি সার্কিটটা কমপ্লিট করতে গেলে দেখো একবার, এটা তোমরা নিশ্চয়ই জানো যে এটা ব্যাটারির পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। মানে অ্যাকচুয়ালি এটা আমাদের কি বলতো, ব্যাটারি হয়েছে। দেখো এইটা হচ্ছে আমাদের কি বলতো, কি চাবি। এই ডিরেকশন অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ফ্লো করছে, আর মানে এই দিকে যাচ্ছে মানে এদিকে আবার চলে আসবে। আর ঠিক ঠিক তার উল্টো দিকে কি হয় বলতো,
ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টো দিকে আমাদের কি হয় না ইলেকট্রিসিটি ক্যারি করে। এবার দেখো যদি এই ইলেকট্রোডটা নেগেটিভ চার্জ যুক্ত হয় আর এই ইলেকট্রোডটা পজিটিভ চার্জ যুক্ত হয়, তাহলে পজিটিভ চার্জ যুক্ত হলে তাকে আমরা কি বলি না অ্যানোড বলি, আর নেগেটিভ চার্জ যুক্ত হলে তাকে আমরা কি বলছি না ক্যাথোড বলছি। দিয়ে এখানের মধ্যে যে সমস্ত সলিউশনগুলো ছিল, সলিউশনের মধ্যে তো সেই আমাদের কম্পাউন্ডটা ভেঙে গেছে। দিয়ে ধরো যারা ধরো মাইনাস চার্জ যুক্ত, আর ধরো কিছু আছে আমাদের প্লাস চার্জ যুক্ত, তাহলে মাইনাস চার্জ যুক্ত সবার ডিরেকশন কোন দিকে হবে? তাহলে এই পজিটিভ ইলেকট্রোডের দিকে, আর প্লাস গুলো সব কোন দিকে যাবে? তাহলে নেগেটিভ ইলেকট্রোডের দিকে, দ্যাট ইজ ক্যাথোডের দিকে। এই যে প্রসেসটা কি বলছি আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রোলিসিস, বুঝতে পারলে? তাহলে খুব সহজ কথায় যে পাত্রের মধ্যে এইটা প্রসেসটা চলছে তাকে আমরা কি বলি বলতো? ভোল্টামিটার বলি। ক্লিয়ার হয়েছে? এর মধ্যে যে তুমি যে ইলেকট্রোড দুটো রেখে দিয়েছো সেদের কোনো একটা মেটালিক পার্ট হতে হবে। সেটা কিন্তু নন মেটালিক যদি নাও তাহলে কিন্তু গ্রাফাইট বা গ্যাস কার্বন শুধু ইউজ করা হয়, বাদ বাকি কোনো কিছু ইউজ করা যায় না। এবার ইলেকট্রোড আবার দুটো টাইপের হয়, একটা হয় ইনার্ট মানে সে নাক গলাবে না, আর একটা হয় অ্যাক্টিভ মানে কিন্তু সে নাক গলাবে মিন্স হচ্ছে মানে পার্টিসিপেট। ইনার্ট যেমন ধরো প্লাটিনাম একটা খুব সুন্দর ইনার্ট ইলেকট্রোড, বা ধরো আমরা বলি গ্রাফাইট কিন্তু একটা নন মেটাল, তা সত্ত্বেও কিন্তু অ্যাজ এ ইলেকট্রোড ইউজ করতে পারি। আর অ্যাক্টিভ ইলেকট্রোড কারা বলো? ধরো কপার নিলে বা নিকেল নিলে, এই সমস্তগুলো মেটালের যদি ইলেকট্রোড হয় তাহলে কিন্তু অ্যাক্টিভ ইলেকট্রোড। আর অ্যাক্টিভ হলেই কিন্তু ইলেকট্রোলিসিসের প্রসেসটা পাল্টে যাবে, মানে কিছু চেঞ্জেস আসবে। বলো এটুকু বুঝতে পারলে কিনা? আর একটা পয়েন্ট তো তোমাদের জানা হয়তো, এটাও ছোটবেলায় ক্লাস 10th লেভেলে পড়তে, যেখানে কিন্তু সবসময় ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট ইউজ করা হয়। কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে? আর তো বাকি বলছি না, অ্যানোডে অক্সিডেশন ঘটে, ক্যাথোডে রিডাকশন ঘটে, যা যা জেনে এসছো রেডক্স রিঅ্যাকশনে সব সেম। এইটুকু ক্লিয়ার হয়েছে? নন মেটাল গ্রাফাইট আর একটা কি বললেন? গ্রাফাইট গ্যাস কার্বন। গ্রাফাইটকে সামনে রেখো, ওটা কিন্তু দেয়। এবার তোমাদের যেটা সিলেবাসে ধরেছে সেটা হচ্ছে গিয়ে আমি দিচ্ছি, দেখো একবার, যে বলছে ইলেকট্রোলিসিস অফ aqueous solution of copper sulfate by using platinum electrode। এবার তোমাকে একটুখানি ধান্দাবাজ হতে হবে। ধান্দাবাজ মানে একটু চালাক চতুর হয়ে যেতে হবে। কিরকম চালাক চতুর? তুমি প্রথমে স্যার প্লাটিনাম ইলেকট্রোড মানে ইনার্ট, মানে কিন্তু কোথাও কিন্তু বেশি নাকপত্র গলাবে না। আর তুমি একটা জিনিস কি ভাবলে, আমি যখন কপার সালফেটের অ্যাকুয়াস সলিউশন নেব, অ্যাকুয়াস মানে তো জলীয় দ্রবণ, তখন কপার সালফেটটা ইনস্ট্যান্ট ভেঙে যাবে কপার 2+ আয়নে প্লাস সালফেট 2- আয়নে। আর যেহেতু আমি অ্যাকুয়াস মিডিয়ামে করছি, তাহলে লিকুইডটাও কি করবে আমাদের ডিসোসিয়েট করে গিয়ে H+ অ্যাকুয়াস মিডিয়ামে চলে আসবে আর OH- অ্যাকুয়াস মিডিয়ামে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে বুঝতে? তাহলে তুমি এখান থেকে নিশ্চয়ই তুমি কনক্লুশন টানতে পারছো যে এখানে প্রডিউসড ক্যাটায়ন্স এবং প্রডিউসড অ্যানায়ন্সরা আমাদের হচ্ছে কি না
ক্যাটায়ন কি তৈরি হয়েছে বলো তো? H প্লাস তৈরি হয়েছে আর Cu2 প্লাস তৈরি হয়েছে, আর অ্যানায়ন তৈরি হয়েছে সালফেট আর হচ্ছে আমাদের কি না হাইড্রোক্সাইড OH মাইনাস। এই পর্যন্ত কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। নেই তো সমস্যা? না। এবার দেখো যে অ্যাকচুয়ালি কি হয় না, তোমার ক্যাথোডের ক্ষেত্রে যদি দুটোই যায়, দেখো দুটো ক্যাটায়নই তো ধান্দা কোথায় যাওয়া বলো তো? তোমরা জানো যে ক্যাথোডে ক্যাটায়ন মুভ করে, তাহলে ক্যাটায়ন মুভ করে বলতে দেখো কপার মুভ করতে পারে, আর কপারে যেহেতু দুটো ইলেকট্রন কম আছে, দুটো ইলেকট্রন অ্যাবস্ট্রাক্ট করে নিয়ে ধরে নিয়ে কপার সলিড ডিপোজিট করে দিতে পারে। বা কেউ বলতে পারো যে স্যার ওখান থেকে তো H প্লাস যেতে পারে, H এর তো একটা ইলেকট্রন কম আছে, দিয়ে H অ্যাটম তৈরি করবে, কিন্তু H তো স্টেবল নয়, তাহলে 2H প্লাস করো, দুটো ইলেকট্রন নাও, H2 গ্যাস রিলিজ করে দাও। কথা বোঝা গেছে ব্যাপারটা? এবার ব্যাপারটা হচ্ছে H প্লাস ক্যাথোডে যাওয়ার আগে কপারের অর্থাৎ ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা কপারের বেশি। আমি একদম খুব শুদ্ধ পাতি বাংলা লিখে দিচ্ছি, ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা কপার 2 প্লাসের বেশি, তাই ক্যাথোডে কে ডিপোজিট করবে বলো? ক্যাথোডে গিয়ে কপারটা জমা হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাস কিন্তু তৈরি হবে না। সেম ওয়েতে যদি তুমি দেখো যে অ্যানোডের ক্ষেত্রে, অ্যানোডে তাহলে কারা কারা যাবে? অ্যানোডে অ্যানায়ন যাবে, তাহলে তুমি বললে 2- যাবে। তাহলে অ্যানোডে অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে না অ্যানায়ন যাবে। এবার অ্যানোডে অ্যানায়ন যেতে পারে, অ্যানোডে দুজন যেতে পারে, SO4 2- and OH- যেতে পারে। এবার কি আগে যাবে? তাহলে সেই রিলিজ করবে। এবার দেখে নাও একবার জিনিসটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি OH- তো ওয়াটার থেকে তৈরি হয়েছে, এই ওয়াটার থেকে অ্যাকচুয়ালি O2 প্লাস 4H প্লাস প্লাস 4টা ইলেকট্রন বেরিয়ে যায়। আর যদি সালফেট যদি চলে যায়, তাহলে সালফেট কি তৈরি করবে? S2OH 2- প্লাস দুটো ইলেকট্রন। কিন্তু মাথায় রাখবে যে অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি? না এই জল থেকে উৎপন্ন OH-। তাহলে অ্যানোডে কি উৎপন্ন হবে? অক্সিজেন গ্যাস লিবারেট করবে। তা তুমি বুঝে গেলে যে যদি টোটাল রিয়াকশনটা লিখে দেওয়া হয়, তাহলে 2 মোল অফ কপার সালফেট রিয়াক্টে 2 মোল অফ ওয়াটার টু ফর্ম 2 মোল অফ কপার O2 4H প্লাস প্লাস 2SO4 2-। এবার তুমি চালাকি করে বললে যে অ্যাকচুয়ালি ক্যাথোডে কপার ডিপোজিট করে যাবে। কপার ডিপোজিট করে যাওয়া মানে কি হলো বলো একবার? ওই পাতটা মোটা হয়ে যাবে, আর আমাদের অক্সিজেন গ্যাস লিবারেট করবে কোথায়? না অ্যানোডে। বলো পুরো ক্লিয়ার হয়েছে? স্যার O2 গ্যাস লিবারেট করবে বলতে? অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, এই তো। এটা যাওয়ার টেন্ডেন্সি বেশি বললে তাহলে এখানে কি তৈরি করলো? এটা অক্সিজেন তৈরি করলো। আমি বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারো আমি আরেকটা রিয়াকশন তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি যদি বলো স্যার ওটা আমি বুঝবো না, আমি অন্য কিছু বুঝবো, বলে স্যার আমার তো OH- যাবে আমি জানি। এবার কেউ আমার সঙ্গে তর্ক করছো, স্যার OH- যাবে এবং OH- এর একটা ইলেকট্রন বেশি আছে, মানে সেটা ছেড়ে দিয়ে OH একটা কি করবে? একটা নিউট্রাল একটা র্যাডিক্যালে কনভার্ট হলো। এই OH র্যাডিক্যাল 4 মোলস নিতে হবে, দিয়ে আমাদের কি তৈরি করবে? O2 তৈরি করবে, আর আমাদের 2 মোল অফ ওয়াটার তৈরি করবে। এই দেখো তাহলে কি হলো বলো তো? O2 গ্যাস অ্যাকচুয়ালি কোথায় তৈরি হলো? অ্যানোডে তৈরি হলো। ক্লিয়ার হয়েছে? তুমি এটা ছোটবেলায় পড়েছিলে। কোনো সমস্যা আছে এটুকু বুঝতে? না স্যার। ওকে, এবার আমি তোমাকে বলছি পরের টপিকস, মানে এটারই পড়ছি, ইলেকট্রোলিসিস অফ
aqueous solution of copper sulfate by using copper electrode। তাহলে তুমি ওই যে বললাম একটু ধান্দাবাজ হতে হবে, যেই কপার ইলেকট্রড তুমি পেলে তখন তুমি বলে দেবে স্যার এটা তো অ্যাক্টিভ ইলেকট্রড, তার মানে এ কিন্তু পার্টিসিপেট করবে, প্লাটিনামের মতো কিন্তু নিরীহ নয়, তাই তো? তাহলে তুমি আমাকে বলে দিলে যে অ্যাকচুয়ালি কপার সালফেট, আমি আর অ্যাকুয়াসগুলো লিখছি না, কপার সালফেটের অ্যাকুয়াস সলিউশন জল, কপার সালফেট ডিসোসিয়েট করলে হয় Cu2+, সবাই কিন্তু পাশে ব্র্যাকেটে অ্যাকুয়াস লিখতে হতো, অ্যাকুয়াস তৈরি হবে আর ওয়াটারটা ডিসোসিয়েট করলে H+ আর OH- রিলিজ করবে। তো তোমার মতে এই যে ক্যাথোডে তাহলে কে যাবে? ক্যাথোডে ক্যাটায়ন যেতে পারে। কোন ক্যাটায়ন যেতে পারে? H+ বা আমাদের কে না OH-, এই কি বলে Cu2+, কিন্তু যেহেতু আমাদের কি আছে Cu2+ এর যাওয়ার টেন্ডেন্সি বেশি, তাই Cu2+ যাবে, দুটো ইলেকট্রন কম ছিল, অ্যাকসেপ্ট করে কপার মেটাল ডিপোজিট করে দিচ্ছে ক্যাথোডে। আর অ্যানোডে কি হবে? তাহলে আমাদের অ্যাকচুয়ালি যাওয়া উচিত কি অ্যানোডে? এইটা বা এটা যাওয়া উচিত, কিন্তু সেটা যাবে না, কেন না আমি কি ইউজ করেছি? অ্যাক্টিভ ইলেকট্রড। সেই কপার বলছে তোর দুটো ইলেকট্রন দরকার, তুই চাপ নিস না, আমি নিজে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি নিজে কপার 2+ পরিণত হব। বলো বুঝতে পারলে কি? তার মানে তুমি কি বুঝতে পারছো বলো তো? ক্যাথোডে কপার ধাতু জমা হয়, ফলে এই কপার পাতটা কি হয়ে যাচ্ছে? পুরু হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। আর অ্যানোডে যে কপার পাতটা ছিল সেই কপার পাতটা কি হচ্ছে? ক্ষয় হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে বেসিক ডিফারেন্স কি বুঝলে? এখান থেকে শর্ট কোশ্চেন যদি আসে তাহলে তুমি কি আসবে যে প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করলে ক্যাথোডে কপার আর অ্যানোডে অক্সিজেন গ্যাস লিবারেট করে, আর যদি কপার ইলেকট্রোড ইউজ করি তাহলে ক্যাথোডে কপার ধাতু জমা হয়ে পুরু হয়ে যায়, কিন্তু অ্যানোডে কপার ধাতু ক্ষয় পেতে পেতে আস্তে আস্তে পাতলা হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সায়ন্তী বুঝতে পেরেছো সবটা? হ্যাঁ স্যার। স্নেহা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সায়ন্তিকা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে বেশ, তাহলে আমাদের দেখো যতটা আমরা করব বলেছিলাম ততটা আমাদের হয়ে গেছে। ইলেকট্রোলিসিস শিখে নিলাম, শুধু তাই না, ইলেকট্রোলিসিস এবং তার সঙ্গে একটু যদি তাকিয়ে দেখো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশন ইউজিং প্লাটিনাম ইলেকট্রোড অ্যান্ড কপার ইলেকট্রোডটা আমরা করে নিলাম, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আমরা একদম ফ্রন্টে চলে যাচ্ছি এবং কন্টেন্টস ওখানে আর একটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি আমরা এখানটা করে, সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। স্যার লাস্টে আবার ডাইকোমেট্রি ওই এটা দেখাবেন, ডাইকোমেটোমেট্রি দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশন অ্যাকুয়াস বাই ইউজিং platinum electrode and copper electrode, এটা আমাদের হয়ে গেছে। ওকে, ডাইক্রোমাটোমেট এটা? হ্যাঁ স্যার। ইন্ডিকেটরটা হচ্ছে সোডিয়াম আর বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট কিংবা ডাইফিনাইল অ্যামিন ইউজ করতে পারো। এই ইন্ডিকেটরগুলো একটু কমপ্লিকেটেড বড় অর্গানিক কম্পাউন্ড বলা হয়, তাই দেখো নামটা তুমি ভাবছো সোডিয়াম বা বেরিয়াম তো ইনঅর্গানিক, কিন্তু মেন হার্ড কোডটা দেখে ভাবো, দেখে নাও ডাইফিনাইল অ্যামিন লেখা আছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তো? আরেকটা ক্লাস করালে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, দেন তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। ওকে, তাহলে এই পর্যন্তই আমাদের আজকের ক্লাসটা থাকলো।